বৌদি, কাল দাদা তোমাকে যে নতুন শাড়িটা এনে দিল না, শাড়িটা আমাকে দাও না বৌদি। আমি তাহলে আমার বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে পারতাম। আসলে নন্দা, শাড়িটা শাড়িটা তোমার দাদা আমাকে আমার ভাইয়ের বিয়েতে পরার জন্য নিয়ে এসেছে। আমি এক্ষুনি শাড়িটা তোমাকে কেমন করে দিই বলো তো? কেন, দিলে কি হবে? তোমার ভাইয়ের বিয়ের তো এখন বেশ কিছুদিন বাকি। আর এর মধ্যে যদি আমি শাড়িটা পরি, তাতে তো কোনো সমস্যা আমি দেখছি না। আসলে নন্দা, সমস্যা তো কিছুই নেই। আর তাছাড়া তোমার দাদা তো শুধুমাত্র আমাকে একা শাড়ি এনে দিয়েছে তা তো না, তোমাকেও তো একটা শাড়ি এনে দিয়েছে। তাহলে তুমি তোমার বন্ধুর জন্মদিনে ওই শাড়িটাই পরো না। কি? আমি আমি আমার শাড়িটা বাদ দিয়ে তোমার শাড়িটা চেয়েছি? এটাতে তোমার মনে মনে এত হিংসা জমেছে? আর শাড়িটা কি তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো নাকি? শাড়িটা আমার দাদা তোমাকে দিয়েছে, সেহেতু শাড়িটার উপরে আমার অধিকার সব থেকে বেশি। শোনো নন্দা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, যে শাড়িটা দিয়েছে সে তোমার দাদা হতে পারে, কিন্তু সব থেকে আগে সে আমার স্বামী। ও, আমার দাদাকে এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে তুমি পর করে দিচ্ছ? আর তাছাড়া তোমার কাছে একটাই মাত্র শাড়ি চেয়েছি, তার জন্য আমাকে এত কথা শুনতে হলো? না না না, এত কথা আমি শুনতে পারবো না। না না না, এর একটা বিচার আমাকে করতেই হবে। এরপর নন্দা সেখান থেকে চলে যায়। জানো মা, কি হয়েছে? তোমার বৌমার কাছে আমি একখানা শাড়ি চেয়েছি, তোমার বৌমা একেবারে মুখের উপরে না করে দিল। আচ্ছা মা, তুমিই বলো, আমি তো তার একমাত্র ছোট ননদ, আমার কি একটা দাবি সে মেটাতে পারতো না? কি বলছিস রে মা? তুই একটা শাড়ি চেয়েছিস আর তোর বৌদি সেই শাড়িখানা তোকে দেয়নি? এই বউটার ব্যবহার দিনের পর দিন তো খারাপই হয়ে যাচ্ছে, আর মেনে নেওয়া যাচ্ছে না। এই বিষয়ে আমার খোকার সাথে একটু কথা তো বলতেই হবে। হ্যাঁ মা, তোমরা এবার কি করবে ভেবে দেখো। শুধুমাত্র বলেছিলাম যে তোমার শাড়িটা আমাকে দাও, আমার বন্ধুর জন্মদিন পার্টিতে পরে যাব। আর সঙ্গে সঙ্গে আমাকে কি বললো জানো? যে দাদা নাকি আমাকেও একটা শাড়ি দিয়েছে, সেই শাড়িটা পরে যেতে হবে। আচ্ছা তুমি বলো মা, আমার শাড়িটা পরলে পুরানো হয়ে যাবে না? তাই তো বৌদির কাছে চেয়েছি, আর বৌদি এইভাবে আমাকে ফিরিয়ে দিল। মা, থাম মা, থাম। তুই আর এসব নিয়ে ভাবিস না, দেখছি এর ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি এখনো মরে যাইনি রে মা, আমি এখনো বেঁচে আছি। এরপর মিঠুন যখন বাড়িতে আসে, ঠিক তখনই মিঠুন এবং শ্রীর সামনে তার শাশুড়ি এবং ননদ উপস্থিত হয়। শোন না বাবা, তোর বউয়ের কি এই কাজটা করা উচিত হলো? আমার মেয়েটা অনেক আদর করে তোর বউয়ের কাছ থেকে একখানা শাড়ি চেয়েছে, তোর বউ কিনা একটা শাড়ি আমার মেয়েকে দিতে পারলো না। আমার মেয়ে দুটো কি তোর কাছে এতই বোঝা হয়ে গেল রে মা? কি বলছো মা? নন্দা নন্দা শ্রীর কাছে শাড়ি চেয়েছে, কিন্তু ও দেয়নি? হ্যাঁ দাদা, তোমার বউয়ের কাছে আমি একখানা শাড়ি চেয়েছি, কিন্তু তোমার বউ আমাকে শাড়িটা দিল না দাদা। আমার কি মনে কষ্ট হয় না? দেখ বাবু, আমার মেয়েটা এখনো বিয়ে দিইনি, তাই বলে এই নয় যে আমার মেয়েটা তোদের ঘাড়ে বোঝা হয়ে গেছে। এখন থেকেই তোর বউয়ের যদি এমন ব্যবহার দেখতে থাকি, তাহলে তো দেখা যাবে আমরা মা মেয়ে বেশি দিন এই বাড়িতে থাকতে পারবো না। শ্রী, মা কি এ কথা ঠিক বলছে? নন্দা তোমার কাছে শাড়ি চেয়েছে, তুমি শাড়ি তাকে দাওনি? বিশ্বাস করো, ব্যাপারটা এমন নয়। তুমি যে গতকাল রাতে আমাকে শাড়ি এনে দিয়েছিলে, নন্দা এসে আমার কাছ থেকে সেই শাড়িটাই চেয়েছিল। আমি তাকে শুধু এ কথাই বলেছিলাম যে শাড়ি তো তোমাকেও দিয়েছে, তুমি সেই শাড়িটাই পরো। আর তাছাড়া 2 দিনের মধ্যে আমার ভাইয়ের বিয়ে, তাই আমি শাড়িটা দিতে চাইনি। মা, শ্রী তো একদম খারাপ কিছু বলেনি, ও তো ঠিক কথাই বলেছে। আমি যে শুধুমাত্র আমার বউয়ের জন্য শাড়ি এনেছি আর বোনের জন্য আনিনি এমন তো নয়, আমি দুজনকে সমানভাবে একই রকমই শাড়ি দিয়েছি। তাহলে নন্দা কেন নিজের শাড়ি না পরে তার বৌদির কাছে চাইতে আসলো বলো তো? ও, তুই তো দেখছি বউয়ের গোলাম গাড়ি হয়ে গিয়েছিস। বোন তোকে একটা অভিযোগ করলো, আর সেই অভিযোগটা ঘুরে বোনকেই আবার কথা শুনিয়ে দিচ্ছিস। চল মা, চল, দাদা বৌদির কাছে কখনো কিছু চাইতে আসবি না।
কখনো যদি তোর কিছু প্রয়োজন হয় মা, আমাকে বলিস, আমি তোর সব চাহিদা পূরণ করব। ভুলেও কখনো দাদা বৌদির কাছে কিছু চাইবি না। চল মা, চল। এরপরে নন্দা এবং তার মা ঘর থেকে বেরিয়ে যায়। আর ঠিক এর পরের দিন বিহানের বড় বোন রূপা তাদের বাড়িতে আসে। মা রে, তুই এসেছিস? কতদিন তুই এই বাড়িতে আসিস না। আয় মা, আয়, তোকে দেখে যেন আমি প্রাণ ফিরে পেলাম। এই বাড়িতে তোরা দুই বোন ছাড়া কি আমার কেউ আপনজন আছে নাকি? তোরাই যে আমার সব রে মা, তোরাই আমার সব। কি হয়েছে মা? তুমি এমন করে কেন কথা বলছো? তোমার কি কিছু হয়েছে মা? আর বলো না তো দিদি, সংসারে যা ক্যাচ্চা শুরু হয়েছে তাতে আর বাড়িতে তো থাকার দায় হয়ে যাচ্ছে। কি করে এই বাড়িতে আমি আর মা যে রয়েছি তা তো শুধুমাত্র আমরাই জানি। কি হয়েছে নন্দা, তুই আমাকে বল। মা মা এমন করে কেন কথা বলছে? আসলে দিদি, যা হয়েছে তোমাকে তো তা বলার ভাষা নেই। এরপর নন্দা তার দিদিকে তার বৌদির নামে বাড়িয়ে বাড়িয়ে অনেক রকম কথা বলতে থাকে। কি বলছিস নন্দা? বৌদি বৌদি এমন করে তোদের সাথে? হ্যাঁ দিদি, বৌদির অত্যাচারে আমি আর মা যে এই বাড়িতে থাকতে পারছি না। কি করব বলতো দিদি? জানতাম রে, জানতাম। ওই মেয়েটাকে আমার মোটেও কখনো সুবিধার মনে হয়নি। এই মেয়েটাকে আমি প্রথম থেকেই পছন্দ করতাম না। কিন্তু কি আর করব, দাদা আমাদের শখের নারীকে বিয়ে করেছে, আমরা তো আর সেখানে কিছু বলতে পারি না। হ্যাঁ দিদি, এই হচ্ছে আমাদের কাল। দাদা আমাদেরকে কত ভালোবাসতো, আর এখন দেখ আমাদেরকে তো একটুও ভালোবাসে না। বরং বৌদির কোনো ভুল দেখলে বলতে গেলেই আমাদেরকে বকাঝকা করে। তাই তো মা এত কষ্ট পেয়েছে মনে। মা, তুমি চিন্তা করো না, তুমি কষ্ট পেও না মা, আমি তো আছি। দাদা যদি কখনো তোমাকে কষ্ট দেয় তুমি আমার কাছে থাকবে মা। আমি তো আর পর নই, আমি তো তোমারই মেয়ে মা। ঠিক বলেছিস মা, এই বাড়িতে থাকা যে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়িতে থাকবো না রে মা। তুই কি আমাকে তোর বাড়িতে রাখবি? কি বলছো মা, তুমি আমাদের বাড়িতে থাকবে? চলো মা, আমি তো এটাই চাই। কবে যে তোমাদেরকে এই বাড়ি থেকে নিয়ে যাব, আর কবে যে তোমাদেরকে দাদার শাসন থেকে মুক্ত করব, সেই চিন্তায় আমি ব্যাকুল মা। তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তবে তার আগে আমি দাদা বৌদির সাথে শেষ কথা বলতে চাই। কি বলছিস বোন? তুই মাকে নিয়ে আর বোনকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চাস? হ্যাঁ দাদা, আমি ওদেরকে আর এই বাড়িতে রাখবো না। তোমরা কি মনে করেছোটা কি? বাবা নেই বলে তোমরা দুইজনে যে আমার মা আর বোনের উপর নির্যাতন করবে, এটা তো হতে দেওয়া যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মা আর বোনকে আমার সাথে আমার কাছে রেখে দেব। দেখ রূপা, তুই এমনটা করিস না। মাকে কিচ্ছু বলা হয়নি। সামান্য একটা বিষয় নিয়ে মা আর বোন যে বাড়াবাড়িটা শুরু করেছে, এটা একদম মেনে নেওয়ার মতো নয়। শোনো দাদা, কি হয়েছে না হয়েছে তা আমরা শুনতে চাই না। আর তাছাড়া তুমি যে বৌদির কথায় ওঠো আর বসো, সে কথা কি আর আমরা জানি না নাকি? তুমি থাকো তোমার বউকে নিয়ে, আমি আমার মা বোনকে নিয়ে চললাম। দেখো দিদি, এমন করো না। আমার সামান্য একটা বিষয় যদি এত বড় অপরাধ হয়ে থাকে, তাহলে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আর নন্দা, আমি তোমাকে বলছি বোন, তুমি আমার একটা কেন, আমার যত যা কিছু আছে তুমি সব নিতে পারো। কিন্তু কিন্তু তোমরা এই বাড়ি থেকে যেও না। মা, আপনি আমাকে ক্ষমা করুন মা, আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো নন্দার সাথে এমনটা করব না। নন্দার যখন যেটা প্রয়োজন আমি তখন নন্দাকে সেটা দেব মা। আপনারা এরকম করে ঘরবাড়ি ছেড়ে যাবেন না মা। তুমি চুপ করো তো, তোমার কথা আমি শুনতে চাই না। আমার যেই ছেলে কিনা কখনো আমার দিকে চোখ তুলে কথা বলে না, সেই ছেলে কিনা আমার মুখে মুখে তর্ক করলো। না না না, এই কষ্ট আমি কোথায় রাখবো? আমার ছেলে বউ যে এত খারাপ হবে তা আমি ভাবিনি। আমার বৌমা ছেলে কেউ ভালো নয়।
এই দুনিয়ায় যদি একমাত্র কেউ আপন হয়ে থাকে তাহলে আমার দুই মেয়ে। আমার মেয়েরা ছাড়া আমার যে কেউ আপন নয়। দেখুন মা, আমি আপনার কাছে বারবার করে ক্ষমা চাইছি মা, আমাকে ক্ষমা করে দিন। আপনারা এই ঘর ছেড়ে যাবেন না মা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাকে মা এবং নন্দাকে আমার ছোট বোনের চোখে দেখি মা, আপনারা এমন করে আমাকে রেখে যাবেন না মা। তুমি চুপ করো তো, তোমরা থাকো এই বাড়িতে, আমি আর থাকবো না এই বাড়িতে, আমি আমার মেয়ের কাছে থাকবো। দেখো মা, তোমাকে তাহলে আমি একটা কথা বলি। যতই তুমি মেয়েকে আপন ভাবো না কেন, দিন শেষে কিন্তু তোমার ছেলে বৌমাই তোমার সব। তুমি তোমার ছেলে বৌমাকে কখনো ভুলতে পারবে না। আর যাদেরকে তুমি এত আপন ভাবছো, দেখবে এই তারাই একদিন তোমার পর হয়ে যাবে। আর আমাদেরকে তুমি পর ভাবছো মা, একটা দিন তুমি মিলিয়ে নিও মা, আমরাই তোমার সব থেকে আপন হব। আজ তুমি তোমার মেয়েদের কথা মতো চলছো, আমাদেরকে তুমি একটুও বিশ্বাস করছো না, কিন্তু একটা সময় পরে তুমি ঠিকই সব বুঝতে পারবে মা। তুই চুপ কর তো, তোদের কাছে এত কষ্ট সহ্য করার থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল। কিন্তু ভগবান যে আমার কপালে মৃত্যু লেখেননি, আমার মেয়েকে পাঠিয়েছেন যাতে আমাদের সমস্ত কষ্ট দূর হয়। আমি আর এখানে থাকছি না বাপু, আমি আসলাম। এরপরে রূপা তার বোন এবং মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। এটা তুমি কি করেছো? তোমার মা আর বোনকে তুমি এই বাড়িতে এনেছো, তাও আমাকে কোনো রকম জিজ্ঞাসা করা ছাড়াই? বিশ্বাস করো, আমার আর কিছু করার ছিল না। বাড়িতে যে অশান্তি শুরু হয়েছে সেই অশান্তি মেটানোর জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। আর তাই বলে তোমার বোন আর মায়ের বোঝা আমার উপরে চাপাবে তুমি? না না না, আমি তোমার মা বোনের বোঝা নিতে পারবো না। এমন করো না, আমি কি আমার মা আর বোনকে এমনি এমনি এনেছি নাকি? এই এত বড় একটা সংসারে বাড়িতে শুধুমাত্র তুমি আর আমি থাকি। আর তাছাড়া তোমার কি কম ইনকাম নাকি? তুমি যথেষ্ট ইনকাম করো। এই বড় বাড়িতে তুমি আর আমি থাকি, কত কাজ আছে এই বাড়িতে, আমি কি একা একা পারি নাকি? আর তাছাড়া তুমি তো কয়দিন ধরেই বলে যাচ্ছ বাড়িতে একটা কাজের মেয়ে রাখবে, কিন্তু আমরা তো ঠিকঠাক মতো কোনো কাজের মেয়ে খুঁজে পাচ্ছি না। এই সুযোগটা আর কেমন করে ছাড়তাম বলো তো? তাই তো ওদের দুজনকে এই বাড়িতে নিয়ে এসেছি, যাতে আমাদের আর নতুন করে কোনো কাজের মেয়ে না রাখতে হয়, আর আমাকেও যেন কোনো কাজ না করতে হয়। ও, তাহলে তো দেখছি তোমার মাথায় অনেক বুদ্ধি। যাক, বুদ্ধি করে তুমি একটা কাজের মতো কাজ করেছো। ঠিক আছে, তোমার মা আর বোনকে দেখতে আমার কোনো আপত্তি নেই। তবে দেখো, বাড়ির প্রতিটা কোণা যেন পরিষ্কার টরিষ্কার করে রাখতে পারে, আর সব কাজ কামগুলো গুছিয়ে করে নিও তাহলে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আমি ঠিকঠাক মতো ওদেরকে দিয়ে সব কাজ করিয়ে নেব। শোনো না, বেশ কয়েকদিন হয়ে গেল মা আর নন্দাকে দেখছি না, আমার মনটা একদম ভালো লাগছে না গো। চলো না, আমরা একদিন রূপা দিদির বাড়িতে যাই, মা আর বোনকে ফিরিয়ে নিয়ে আসি। শোনো, মা আর বোন গিয়েছে নিজের ইচ্ছায়। মা হয়তো ভুলে গিয়েছে মা তার নিজের বাড়িতে নেই, মা তার মেয়ে জামাইয়ের বাড়িতে আছে। তাই মা আর বোন একটা দিন পরে নিজেদের ভুল ঠিকই বুঝতে পারবে, আর সেদিন ঠিকই আমাদের কাছেই ওরা ফিরে আসবে। কেন, তুমি এমন করে কেন বলছো? শোনো শ্রী, আমি যা বলছি তা ঠিকই বলছি। মেয়ে সবসময় মেয়েই হয়, আর ছেলে ছেলেই হয়। তুমি একটা দিন মিলিয়ে নিও, মা ঠিক নিজের ভুল বুঝবে, এবং মা সেদিনই আমাদের কাছেই ফিরে আসবে। আর যদি না ফেরে তখন? ফিরবে ফিরবে, মা ঠিকই ফিরবে। মা ফিরতে বাধ্য, এছাড়া মায়ের যে আর কোনো উপায় নেই, মাকে ফিরতেই হবে। আর নন্দা, নন্দা আর কতদিন? আজ না হোক কাল তো ওর বিয়ে হয়ে যাবে, তখন মা কার সাথে থাকবে? মাকে ঠিক ফিরে আসতেই হবে। এ কি মা, নন্দা, কত কাজ, আমি কি একা করতে পারি নাকি? আরে নন্দা, তুই যা, তুই বরং রান্নার কাজটা করে ফেল। আর মা, তুমি শুধু শুধু কেন বসে আছো বলো তো? মেয়ের বাড়িতে শুধু শুধু বসে থাকলে চলে নাকি? মায়েরা মেয়েদের কত কাজ করে দেয়। যাও মা, তুমি বরং কলপার থেকে আমার থালা বাসনগুলো পরিষ্কার করে এনে দাও। আর নন্দা, তুই যা, তুই গিয়ে রান্নার দিকটা দেখে নে। দিদি,
কত কাজ করব আর, সকাল থেকে এক দণ্ডও বসতে পারলাম না দিদি। এইবার তো আমাদেরকে কিছু খেতে দাও। হ্যাঁ রূপা, তোর বাড়িতে তো আমরা শুধু শুধু বসে নেই মা, সকাল থেকে কত কাজ করে দিলাম। এইবার তো আমাদের মা মেয়েকে দুটো খেতে দে। কি বলছো মা? এক্ষুনি খাওয়ার কথা বললে হয় নাকি? তোমার জামাই আমাকে বারবার করে বলে দিয়েছে ঠিকঠাক মতো কাজ হলে তবেই খেতে দিতে, তার আগে তোমাদেরকে যে খেতে দেওয়া যাবে না মা। আমি তো তোমাদেরকে এমনি এমনি এ বাড়িতে আনিনি মা, আমার এত বড় বাড়ির দেখভাল আমি কি একা পারি নাকি মা? তোমরা দুই মা মেয়ে যদি করে না দাও তাহলে আমি কি করে পারবো বলো তো? তাই বলে তোকে শেষ পর্যন্ত আমাদের কথা মনে পড়লো? তোর একটুও বিবেকে লাগছে না? তোর মায়ের এত বয়স হয়েছে, তাকে দিয়ে কি করে এত কাজ করাতে পারিস তুই? আর তাছাড়া তোর বোন তো সকাল থেকে বসে নেই, সে তো আরো বেশি কাজ করছে। তাহলে কেন আমাদেরকে খেতে দিচ্ছিস না বলতো? দেখো মা, এত খাই খাই করো না তো। যাও যাও, তোমরা কাজের দিকটা সামলে নাও, তারপরে তোমাদের খাওয়াটা হবে। আর তাছাড়া আমি তো সকালে শুধুমাত্র আমার বরের জন্য সামান্য নাস্তা বানিয়েছি, তোমাদের জন্য তো কিছুই করিনি। তোমরা এক কাজ করো, যদি যদি বাকি কাজগুলো গুছিয়ে করে দিতে পারো তাহলে তোমরা মা মেয়ের মধ্যে যে কেউ একজন ভালো মতো নাস্তা বানিয়ে নিও, তারপরে তোমরা দুই মা মেয়ে খেও, আমার কোনো সমস্যা নেই। তবে তার আগে কিন্তু কেউ কোনো নাস্তা খেতে পারবে না, আগে বাড়ির সব কাজ হবে, তারপরে তোমরা নাস্তা খাবে। এরপরে নন্দা চলে যায় রান্নার দিকে, আর নন্দার মা চলে যায় কলপাড়ে থালা বাসন পরিষ্কার করতে। না না না, এই বাড়িতে তো আর থাকা যাবে না, এত কষ্ট এই বয়সে আর নেওয়া যায় নাকি? এর থেকে তো ভালো ছিল আমার ছেলে বৌমা, কখনো আমার বৌমা আমার দিকে গলা উঁচু করে কথা বলেনি। মেয়েটা কতই না ভালো ছিল, সামান্য একটা বিষয়ে মেয়েটার সাথে এমন ঝামেলা পাকালাম, আর আমার মেয়েকে এত বিশ্বাস করে মেয়ের বাড়িতে আসলাম, কিন্তু মেয়ে তো দেখছি আমার আর আমার মেয়েকে চাকর বানিয়ে রেখেছে। না না না, এই বয়সে আর এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার মেয়ে নন্দার সাথে আমাকে কথা বলতেই হবে। ধুর, এইরকম কষ্ট আর সহ্য করা যায় না, পেটে দুই মুঠো দানা পানিও পড়ে না। আমার নিজের দিদি হয়ে কেমন করে আমাদের সাথে এগুলো করতে পারলো? আমরা সারাদিন মা মেয়ে একটুও বসে থাকি না, কত কাজ করে দিই দিদির, তাও দিদির মন পাই না আমরা। আর কতদিন এমন কষ্ট করব আমরা? আর তাছাড়া আমার নিজের আপন দিদির থেকে আমার দাদা বৌদি অনেক ভালো ছিল। হ্যাঁ মানছি, বৌদির সাথে সামান্য একটা বিষয়ে ঝামেলা হয়েছে, কিন্তু আমার বৌদি আমাকে তো অনেক ভালোবাসে, কখনো আমাকে দিয়ে একটা কাজও করতে দেয় না, সময় মতো কি খাবো না খাবো ঠিকঠাক করে দেয়। আর এখানে এত কষ্ট, না না না, এত কষ্ট আর সহ্য করব না, আমি আমার মায়ের সাথে কথা বলবো, এই বাড়িতে আর থাকবো না। মা, তোমার সাথে আমি একটা কথা বলতে চাই মা। হ্যাঁ রে মা, আমিও তোর সাথে একটা কথা বলতে চাই, তা তুই আগে বল মা, কি বলতে চাস? আসলে মা, এই বাড়িতে আমি আর থাকতে পারছি না মা, চলো না আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। কি বলছিস রে মা, আমাদের বাড়িতে ফিরে যাবি? আমারও তো সেই একই কথা, আমিও যে এই বাড়িতে আর থাকতে পারবো না। তোর দাদা বৌদি আমাদের পথ চেয়ে বসে আছে, আমরা তোর দাদা বৌদির কাছেই ফিরে যাবো রে মা, এই বাড়িতে আর থাকা যাচ্ছে না। হ্যাঁ মা, আমার নিজের আপন দিদি জামাই বাবু আমাদের সাথে যে এমন আচরণ করবে তা আমরা ভাবতে পারিনি। আসলে কি বলো তো মা, দিদি দিদি হচ্ছে নিজের স্বার্থে আমাদেরকে এনেছে, কিন্তু সেই স্বার্থ আর পূরণ করতে দেব না। চলো না মা, আমরা আমাদের বাড়িতে ফিরে যাই, দেখবে দাদা বৌদি আমাদেরকে হাসি মুখে গ্রহণ করে নেবে, আর এই বাড়িতে থাকবো না। হ্যাঁ রে মা, আমিও তাই সিদ্ধান্তই নিয়েছি, ওই বাড়িতে আমরা কত সুখে থাকতাম, আসলে বলে না সুখে থাকতে ভূতে কিলাই,
আমাদের হয়েছে সেই দশা। চল মা, তোর দিদিকে জানানোর প্রয়োজন নেই, আমরা আজই এই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে চলে যাব। এ কি মা, তোমরা তোমরা হঠাৎ ফিরে আসলে যে? তোমাদের মেয়ে তোমাদেরকে আসতে দিল বুঝি? বাবা রে, আমাদেরকে ক্ষমা করে দে। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দাও মা। ওই বাড়িতে আমরা যে কোনো দিনই সুখে ছিলাম না। আমাদের মেয়ে যে আমাদেরকে স্বার্থে ওই বাড়িতে নিয়ে গিয়েছিল, আমাদেরকে কত কষ্টই না দিয়েছে। কেন মা, কি হয়েছে খুলে বলুন তো। এরপরে নন্দা এবং তার মা সমস্ত কথা তার দাদা বৌদিকে খুলে বলে। না না মা, আপনারা এমন করে বলবেন না। আমি আপনাদের মেয়ে সমতুল্য, কখনো আপনাদেরকে আমি কষ্ট দিতে পারি না মা। আপনারা চলে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত আমি দিন গুনেছি কবে আপনারা ফিরে আসবেন, আর আজ সেই দিন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি মা। আপনারা ফিরে এসেছেন, এটাতেই আমি অনেক খুশি। নন্দা, তোমার যা কিছু প্রয়োজন তুমি আমাকে বলবে, আমি সব কিছু তোমাকে দিয়ে দিতে রাজি আছি। কখনো আর এই বৌদিকে ছেড়ে কোথাও যেও না। তোমার বৌদি যে তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ বৌদি, আমি আজ বুঝতে পারছি, যেখানে যেখানে আমার নিজের আপন দিদি আমাদেরকে বুঝলো না, সেখানে তো তুমি পরের মেয়ে। তুমি আমাদেরকে অনেক ভালোবাসো, তার প্রমাণ আমরা পেয়েছি বারবার। আমরা আর দিদির কাছে যেতে চাই না বৌদি, আমরা তোমার সাথে এই বাড়িতে মিলে মিশে থাকতে চাই। এরপর তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়।